ভারতে মুসলিমদের উপর চালানো হচ্ছে নির্যাতন। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানতে নারাজ যে ভারতের ইতিহাসের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে মুসলিমদের নাম। সেই নির্যাতিত মুসলিমদের নিয়ে এক হিন্দু মা ও তার ছেলের কথোপকথন শুনে আসি। আচ্ছা মা, তাজমহল এত সুন্দর, তাজমহল কি আমরাই বানিয়েছি তাই না? না তো, যিনি বানিয়েছিলেন উনার নাম সম্রাট শাহজাহান, উনি মুসলিম ছিলেন। ও আচ্ছা, তাহলে কুতুব মিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি? না না, উনিও মুসলিম ছিলেন, উনার নাম কুতুবউদ্দিন আইবেক। তাহলে লাল কেল্লা নিশ্চয়ই আমরা বানিয়েছি? না, ওটাও মুসলিম শাসকরা বানিয়েছিলেন। তাহলে পুরাতন কেল্লা আমরা বানিয়েছি? না, পুরাতন কেল্লাও মুসলিমরা বানিয়েছে। তাহলে চারমিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি? না, চারমিনারও মুসলিম শাসকরা বানিয়েছে। মা, আমি শুনেছি ভারতের সবচেয়ে বড় ও পুরাতন রোড গ্র্যান্ড ট্রাঙ্ক প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেটা তো আমরা বানিয়েছি। না না, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আমরা বানাইনি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এক মুসলিম শাসক বানিয়েছেন, উনার নাম শেরশাহ। আচ্ছা, তাহলে হাজারদুয়ারি প্যাসেজ নিশ্চয়ই আমরা বানিয়েছি? না বেটা, এটাও মুসলিম শাসকরা বানিয়েছে। আচ্ছা, তাহলে মুঘল সাম্রাজ্য আমাদের ছিল তাই না? না, মুঘল সাম্রাজ্য মুসলিমদের সাম্রাজ্য ছিল। আচ্ছা, জয় হিন্দ এই শব্দটা কি আমরা প্রথম তৈরি করেছিলাম? না, এটাও একজন মুসলিম প্রথম বলেছিল। আচ্ছা মা, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা এই শব্দটি আমরা প্রথম বলেছিলাম তাই না? না, এটাও একজন মুসলিম কবি লিখেছিলেন, উনার নাম ইকবাল। তাহলে প্রথম স্যাটেলাইট লঞ্চ নিশ্চয়ই আমরাই করেছিলাম? জি না, ভারত অনেকবার স্যাটেলাইট লঞ্চ করেছিল, কিন্তু প্রতিবারই ফেল হয়েছে। এরপর এপিজে আবুল কালাম আজাদ প্রথমবার সাকসেসফুলভাবে স্যাটেলাইট লঞ্চ করেছিলেন। উনি না থাকলে আজ ভারত স্যাটেলাইট লঞ্চ করতে পারত না। তাহলে পারমাণবিক অস্ত্র নিশ্চয়ই আমরা বানিয়েছি? না না, পারমাণবিক অস্ত্র একজন মুসলিম আবিষ্কার করেছে, উনার নাম এপিজে আবুল কালাম আজাদ। তাহলে মুসলিমরা না থাকলে আমাদের কি হতো মা? মুসলিমরা না থাকলে ভারত এক অন্ধকারাচ্ছন্ন দেশ থাকত। ভারতের জন্য মুসলিমরা কিছুই করেনি, এসব মিথ্যা রটনা ছড়িয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে নরেন্দ্র মোদী সরকার। সেই মঙ্গলদের বিতাড়িত করা থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্যন্ত মুসলিমদের রয়েছে গর্বিত ইতিহাস, কিন্তু সেই কথা স্বীকার না করে তাদের প্রতি চরম অবহেলা করা হচ্ছে। এভাবে মুসলিমদের প্রতি নির্যাতন করতে থাকলে একদিনের চরম মূল্য দিতে হবে। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয়। এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ। 1960 সালের পরে হওয়া 3টি ভারত পাকিস্তান যুদ্ধেও এই চুক্তিতে ছেদ পড়েনি, তবে এই প্রথম এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শুধু সিন্ধু চুক্তি নয়, পাকিস্তানের বিরুদ্ধে আরও 4টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। সার্ক ভিসা স্কিমে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। ফলে এখন যারা দেশটিতে এই ভিসায় অবস্থান করছেন তাদের আগামী 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে নিযুক্ত নৌ ও বিমান উপদেষ্টাদের ভারত ত্যাগের জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি আটারি ওয়াঘা সম্মানিত চেকপোস্ট বন্ধ ঘোষণা ও হাইকমিশনের জনবল হ্রাসের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত। তবে বসে নেই পাকিস্তানও। ভারতীয় সিদ্ধান্তের জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে দেশটি। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ভারতের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার ভারতের ঘোষণাপত্রগুলোকে অনুপযুক্ত বলে অভিহিত করেছেন। অন্যদিকে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত কোনোভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না, কারণ এর সঙ্গে শুধু ভারত ও পাকিস্তান জড়িত নয়, বিশ্ব ব্যাংক সহ অন্যান্য স্টেক হোল্ডাররাও জড়িত। মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে মর্মান্তিক এই বন্দুক হামলা 2019 সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে বিবেচিত হচ্ছে। এই ঘটনায় অন্তত 26 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ছিল পর্যটক। এর আগে 1919 সালে সন্ত্রাসী হামলায় 40 জন ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন। वाहिदा पारवीन ঈশিতা, आजकल। बेड़ियां पे जुलते यार, मौत की कसम
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর সশস্ত্র বন্দুকধারীদের হামলার ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22 এপ্রিল গত মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে হামলার জেরে বিদেশ সফর কাটছাঁট করে দ্রুত দেশে ফিরেছেন নরেন্দ্র মোদী। আগের সফরসূচি অনুযায়ী বুধবার রাতে ভারতের প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা ছিল, কিন্তু মঙ্গলবার জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপরে ভয়াবহ হামলার ঘটনার পর যত দ্রুত সম্ভব দেশে ফেরার সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদী। সরকারি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, পূর্ব নির্ধারিত সৌদি বাদশাহ আয়োজিত সরকারি নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতেই জেদ্দা থেকে নয়াদিল্লির বিমান ধরেন নরেন্দ্র মোদী। এরপর বুধবার সকালেই ভারতে নামলেন। দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অন্যান্য কর্মকর্তারা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জন নিহত হয়েছেন। হিমালয়ের কোলে অবস্থিত মনোরম শহর পেহেলগামকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে বর্ণনা করা হয়। জনপ্রিয় এই পর্যটন নগরীতে এই হামলা 2009 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এদিকে হামলার পরপরই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে কাশ্মীরকে ঘিরে সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধা সেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন শাহ। হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের সংকল্প অটুট রয়েছে এবং এটা আরও শক্তিশালী হবে। হামলার পর ঘটনাস্থল পেহেলগাম এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে ওই অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই ঘোষণা দিয়েছে। MR আকাশ, আজকাল। তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এখন চরমে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা। এরই মধ্যে তাইওয়ানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদারের কার্যক্রম শুরু করেছে চীন। এমন পরিস্থিতিতেই পুরো বিশ্বকে অবাক করে দিয়ে হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার পরীক্ষা চালালো চীন। সম্প্রতি এই পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি PLA এবং এর পেছনে কাজ করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের গবেষণা ইনস্টিটিউট। নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয়, তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রার আগুনের গোলা তৈরি করতে পারে, যা 2 সেকেন্ড ধরে জ্বলতে থাকে। আর এই 2 সেকেন্ডেই ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারবে এটি। ফলে খোলা জায়গায় ছড়িয়ে থাকা সেনাদের দমন, রাস্তাঘাট বা সেতু ধ্বংস কিংবা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল হামলার জন্য এটি কার্যকর হতে পারে। এতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রেট নামের একটি কঠিন হাইড্রোজেন ভিত্তিক উপাদান, যা প্রচলিত ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে। বিস্ফোরণে তৈরি তাপ এতটাই শক্তিশালী যে এটি সহজেই অ্যালুমিনিয়াম গলিয়ে দিতে পারে। পরীক্ষায় দেখা যায় বিস্ফোরণের সময় উপাদানটি দ্রুত গরম হয়ে হাইড্রোজেন গ্যাস ছাড়ে, যা 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার আগুন তৈরি করে। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ান সহ দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে এই ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র চীনকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করবে। চলতি মাসেই চীন তাইওয়ান উপকূলে বড় পরিসরের যুদ্ধ মহড়া ও লাইভ ফায়ার ড্রিল চালিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র চীনের এসব কর্মকাণ্ডকে ভয় দেখানোর কৌশল হিসেবে অভিহিত করেছে, তবে চলমান উত্তেজনার মধ্যেই এমন পরীক্ষা চালিয়ে চীন স্পষ্ট করে দিয়েছে তারা শুধু পরমাণু নয়, যুদ্ধে আরও উন্নত বিকল্প কৌশলেও প্রস্তুত। জহিরুল ইসলাম, আজকাল।